ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। এখন আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। এই তুল্যাঙ্ক ভার যে টপিক্সটা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছরই এটার থেকে বোর্ডে এবং কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোশ্চেন দেখা যায়। সুতরাং এই জায়গাটা খুব ভালোভাবে করে রাখবে এবং প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে দেখো খুব সহজভাবে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, তোমাদের কারো কোনো সমস্যা আর থাকবে না। তাহলে চলো তুল্যাঙ্ক ভার শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি যে তুল্যাঙ্ক ভারের আরও কয়েকটা নাম আছে, যেমন তুল্যাঙ্ক ভার বা যোজন ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক। ইংরেজিতে বললে ইকুইভ্যালেন্ট ওয়েট বা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে এই নামগুলোর সাথেও একটু পরিচয় হয়ে থাকো, সবগুলোই এই তুল্যাঙ্ক ভারকেই বোঝাচ্ছে। তাহলে চলো তুল্যাঙ্ক ভারটা একটু ভালোভাবে বুঝে নিই। দেখো, কোনো মৌলের তুল্যাঙ্ক ভার বলতে আমরা কি বুঝবো, তাহলে এটা আমরা মৌল নিয়েছি। ধরো কোনো একটা মৌলের যতভাগ ওজন, এর একটা নির্দিষ্ট ওজন থাকবে। তাহলে এর যেটা ওয়েট আসবে, কোনো মৌলের যতভাগ ওজন এক ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, এক ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। এই মৌলটার যত ভাগ ওজন এক ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। এটাকে এক ভাগটাকে সঠিকভাবে যদি বলো, মানে একটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ওজন থেকে এসছে, তাহলে 1.008 ভাগ বলতে পারি। তাহলে 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, অথবা 8 ভাগ ওজনের অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, অথবা 35.5 এত ভাগ 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। তাহলে তত ভাগ ওজনের মৌলটাকে বলা হচ্ছে ওই মৌলটার তুল্যাঙ্ক ভার। ব্যাপারটা বোঝা গেছে যে কোনো মৌলের যত ভাগ ওজন এক ভাগ ওজনের হাইড্রোজেন, সঠিকভাবে হচ্ছে এটা, বা 8 ভাগ ওজনের অক্সিজেন, বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে। অথবা এমন হতে পারে যে কোনো যৌগ থেকে এই পরিমাণ হাইড্রোজেন এবং অক্সিজেন বা ক্লোরিনকে প্রতিস্থাপিত করে দিতে পারে। মৌলটা সেই ততভাগ ওজনকে বলা হচ্ছে ওই মৌলটার তুল্যাঙ্ক ভার। এখানে একটা উদাহরণ দিয়ে দেখো, ব্যাপারটা আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরো এম একটা মৌল, তাহলে একটা মৌল নিয়ে নিয়েছি এম, যার দেখা গেল যে এক্স ভাগ ওজন হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, এক্স ভাগ ওজন হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, এবং হাইড্রোজেনের কত ভাগ, ওয়াই ভাগ ওজন হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। ধরে নাও একটা তো নির্দিষ্ট ওজন আসবে, যে এর ওজন ধরো এক্স ভাগ এলো আর এর ওজন হচ্ছে ওয়াই ভাগ এলো। ভাগ না লিখে এটাকে গ্রাম হিসাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যদি গ্রাম লেখো তাহলে এক্স গ্রাম এই মৌলটা যুক্ত হলো ওয়াই গ্রাম হাইড্রোজেনের সাথে। ধরো না আমরা বের করব কি, যে এম এর তুল্যাঙ্ক ভার বের করব, এই মৌলটার তুল্যাঙ্ক ভার বের করব। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া যখন করাচ্ছি হাইড্রোজেনের সাথে, তখন দেখা গেল এক্স ভাগ ওজনের এম আর ওয়াই ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হলো, পরস্পর দিয়ে যৌগ গঠন করলো। এখানে একটা যা হোক যৌগ গঠন করলো, ধরো MH2 বা MH, যেরকম খুশি করতে পারো, একটা যৌগ গঠন করেছে, যাই হোক। তাহলে এখানে এম এর তুল্যাঙ্ক ভার কী হবে না, এই ইকুয়েশনটা থেকে আমরা লিখতে পারি, দেখো যে ওয়াই ভাগ ওজনের বা ওয়াই গ্রাম হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, এটা লিখছি না, হাইড্রোজেনের সাথে যুক্ত হয় এক্স গ্রাম মৌলটা। এটা তো বোঝা যাচ্ছে, এই ইকুয়েশন থেকেই চলে আসছে। তাহলে এক গ্রাম হাইড্রোজেনের সাথে যুক্ত হবে কত ভাগ, এক্স বাই ওয়াই গ্রাম মৌলটা। আচ্ছা, তাহলে 1.008, যেটা তুল্যাঙ্ক ভার ইকুয়েশনে ছিল আমাদের, 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে কত ভাগ ওজনের মৌল, এক্স বাই ওয়াই ইন্টু 1.008 এত গ্রাম মৌলটা যুক্ত হচ্ছে। এখন কোনো মৌলের যত ভাগ ওজন, মানে এটা যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, সেটাকেই ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলা হবে। তার মানে এইখানে যেটা আমরা পেলাম, এটাই হবে ওই মৌলটার তুল্যাঙ্ক ভার। মানে আমরা যে রিলেশনেই যুক্ত হোক না কেন, আমরা বের করে দেখব যে 1.008 গ্রামের সাথে কত গ্রাম যুক্ত হচ্ছে, মানে এত ভাগ ওজনের সাথে মৌলটার কত ভাগ যুক্ত হচ্ছে, যত ভাগ যুক্ত হবে সেটাই হবে ওই মৌলটার তুল্যাঙ্ক ভার। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে দেখো, মৌলের তুল্যাঙ্ক ভার ক্যালকুলেশন থেকে আমরা এটা বলতে পারি যে মৌলটার তুল্যাঙ্ক ভার সমান, দেখো এখানে কি পেয়েছি, এক্স বাই ওয়াই ইন্টু 1.008, যখন হাইড্রোজেনের সাথে আমরা ক্যালকুলেট করেছি। কারণ এক্সটা কি, এক্সটা হচ্ছে দেখো মৌলের ওজন, তাহলে উপরে মৌলের ওজন আর নিচে ওয়াই, ওয়াই মানে কি, সেটা হাইড্রোজেনের ওজন, যতটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এম এর সাথে সেই হাইড্রোজেনটার ওজন। তাহলে ওইটাই লিখেছি, দেখো মৌলের ওজন ডিভাইডেড বাই সংযুক্ত হাইড্রোজেনের ওজন ইন্টু 1.008, এটা দিয়ে তারপরে গুণ করে দেওয়া হচ্ছে। এইটা একটা ফর্মুলা পেয়ে গেলে দেখো মৌলের তুল্যাঙ্ক ভার বের করার। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার সমান আমরা কি বলতে পারি, মৌলের ওজন বাই সংযুক্ত, বা যদি প্রতিস্থাপন হতো তাহলে প্রতিস্থাপিত হাইড্রোজেনের ওজন ইন্টু 1.008। একই রকমভাবে আমরা ক্লোরিন এবং অক্সিজেনেরও দেখাতে পারি। যদি আমরা অক্সিজেন দিয়ে দেখাই, তাহলে মৌলের ওজন ডিভাইডেড বাই অক্সিজেনের ওজন হবে, এটা যেমন হাইড্রোজেনের হয়েছিল এটাতে অক্সিজেনের ওজন হবে, এবং সেক্ষেত্রে এই সংখ্যাটা আর 1.008 থাকবে না, 8 হয়ে যাবে। কারণ আমরা সংজ্ঞায় পেয়েছিলাম, দেখবে যে কোনো মৌলের যত ভাগ ওজন
1.008 ভাগ ওজনের হাইড্রোজেন বা 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সাথে যুক্ত হয়, বা কোনো যৌগ থেকে ওই পরিমাণ হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিনকে প্রতিস্থাপিত করতে পারে, সেই মৌলের ওজনটাকেই বলা হচ্ছে তুল্যাঙ্ক ভার। তাহলে যত ভাগ ওজন ওদের সাথে যুক্ত হতে পারে। তাহলে অক্সিজেন যখন করবে তখন এই সংখ্যাটা 8 হয়ে যাবে, আর যদি ক্লোরিন দিয়ে বের করো তাহলে এটা 35.5 হয়ে যাবে। খুব সহজ জিনিস। দেখো, তোমাদেরকে শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যে মৌলটা যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, বা 8 ভাগ অক্সিজেনের সাথে যুক্ত হলো, বা তোমার 35.5 ভাগ ক্লোরিনের সাথে যুক্ত হলো, সেইটাকেই বলা হচ্ছে ওই মৌলের তুল্যাঙ্ক ভার। এরপর এটা তো গেল ইকুয়েশন অনুযায়ী, মানে সংজ্ঞা অনুযায়ী। এখন লাস্টে তোমাদেরকে মানে তুল্যাঙ্ক ভার বের করার একটা খুব শর্ট নিয়ম আমি বলে দেবো, খুব সহজ নিয়ম, যেটা দিয়ে যে কোনো মৌল বা যৌগে তোমরা তুল্যাঙ্ক ভার খুব সহজেই নির্ণয় করে নিতে পারবে। দেখো, তুল্যাঙ্ক ভারের একটা বিকল্প সংজ্ঞাও আছে যেটা আয়তন রিলেটেড, মানে আগেরটা যেমন ওজন দিয়ে আমরা করেছি, এটা আয়তন দিয়েও করা যেতে পারে। কারণ গ্যাসের ক্ষেত্রে অনেক সময় আয়তনটা দেওয়া থেকে কোশ্চেনে, সেক্ষেত্রে আয়তন দিয়েই তুল্যাঙ্ক ভার বের করা যাবে। দেখো, এসটিপিতে যখনই আয়তন আসছে তখনই নির্দিষ্ট টেম্পারেচার প্রেসার তো করতেই হবে, এটা তো আগেই বলেছি তোমাদের। তাহলে নির্দিষ্টটা ওরা এসটিপি করা হচ্ছে। তাহলে এসটিপিতে কোনো মৌলের যত আয়তন 11.2 লিটার আয়তনের হাইড্রোজেন বা 5.6 লিটার আয়তনের অক্সিজেন বা 11.2 লিটার আয়তনের ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে, অথবা কি, অথবা ওদেরকে প্রতিস্থাপিত করে দিতে পারে, সেই তত আয়তন মৌলটাকে, তত লিটার আয়তনের যে মৌলটা, সেই আয়তনটাকেই বলা হচ্ছে ওর তুল্যাঙ্ক ভার। তখন তো কেউ ক্যালকুলেশন করার জন্যে এই ওজন টার্মগুলো আয়তন হয়ে যাবে এখন এই জায়গাতেও। তাহলে মৌলের আয়তন লিটার এককে ডিভাইডেড বাই সংযুক্ত হাইড্রোজেনের আয়তন ইন্টু 11.2, হাইড্রোজেনটার ক্ষেত্রে 11.2, অক্সিজেনটা শুধুমাত্র 5.6 আসছে, আর ক্লোরিনটার ক্ষেত্রেও 11.2, এবং এগুলো সব আয়তনগুলো অবশ্যই এসটিপিতে, এটা উল্লেখ করে দিতে হবে যে এসটিপিতে এগুলো সবগুলোই। তাহলে যদি আমরা অক্সিজেন দিয়ে করি তখন মৌলের আয়তন বাই অক্সিজেনের আয়তন ইন্টু 5.6 আসবে। যদি ক্লোরিন দিয়ে করি তাহলে মৌলের আয়তন বাই ক্লোরিনের আয়তন ইন্টু 11.2 আবার আসছে। তাহলে ব্যাপারটা সেই একই, হয় ওজন দিয়ে করা যেতে পারে অথবা আয়তন দিয়েও করা যেতে পারে। আয়তন দিয়ে যখন করবে তখন এসটিপিতে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে মৌলের তুল্যাঙ্ক ভারটা দুটো আয়তনের অনুপাত বলতে পারি আমরা। দেখো, একটা আয়তন উপরে আছে, একটা নিচে আছে, বা যখন ওজন দিয়ে করছিলাম তখন দুটো ওজনের অনুপাত। তার মানে বুঝতেই পারছো যে তুল্যাঙ্ক ভারের কোনো একক থাকবে না। তাহলে এইটা গেল তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা মোটামুটি। তো যদি কারো তুল্যাঙ্ক ভারটা এখনও একটু আধটু জটিল লাগছে, যত ক্লাসটা এগিয়ে যাবে দেখবে খুব সহজ হয়ে যাবে। কারণ যত আগাবে, প্রথমটা একটু এরকম লাগবে কারণ এটা নতুন জিনিস তো, তাহলে যত আগাবে তত দেখবে খুব ইজি হয়ে যাচ্ছে, এবং লাস্ট পর্যন্ত এত ইজি হয়ে যাবে যে তোমরা এখনই সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে তুল্যাঙ্ক ভার রিলেটেড। এরপরে আমরা আসবো একটা টপিক যেটা হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম তুল্যাঙ্ক ভার। এটা সে আগের মতোই। গ্রাম তুল্যাঙ্কটা কি না, যদি তুল্যাঙ্ক ভারটাকে গ্রামে প্রকাশ করে দাও তাহলে যত গ্রাম হবে, এমনিতে তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই দেখো, কিন্তু গ্রাম তুল্যাঙ্ক করছি মানে কি, তুল্যাঙ্ক ভারটাকে গ্রামে প্রকাশ করে দিচ্ছ, তাহলে যত ভাগ হবে সেই তত গ্রামটাকেই বলা হচ্ছে ওই মৌলটার বা ওই যৌগটার গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম তুল্যাঙ্ক ভার। যেমন হচ্ছে সোডিয়ামের যদি আমরা তুল্যাঙ্ক ভার দেখি, সোডিয়ামের তুল্যাঙ্ক ভার আসবে 23। এটা ক্যালকুলেট করলে আসবে, এই ক্যালকুলেশনগুলো তোমাদেরকে লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি, একটু পরেই দেখতে পাবে, দেখো লাস্টে নয় মাঝেই দেখতে পাবে। তাহলে সোডিয়ামের তুল্যাঙ্ক ভার 23, এর গ্রাম তুল্যাঙ্ক কত হবে 23 গ্রাম, শুধু একটা গ্রাম যোগ করে দেয়া, আর কিছু নয়। বা সালফেট মূলকের যদি আমরা দেখি, সালফেট মানে SO4 এর যেটা তুল্যাঙ্ক ভার সেটা হচ্ছে 48। তাহলে এর যদি আমরা গ্রাম তুল্যাঙ্ক নির্ণয় করি তাহলে আসবে 48 গ্রাম। একই রকমভাবে আমরা যদি সোডিয়াম কার্বনেট দেখি Na2CO3, তাহলে এর যেটা তুল্যাঙ্ক ভার আসবে 53, হ্যাঁ 53 আসবে। তাহলে এর গ্রাম তুল্যাঙ্ক করলে কি হবে 53 গ্রাম। ব্যাপারটা বোঝা গেছে? শুধুমাত্র গ্রাম শব্দটা যোগ করে দিতে হবে, গ্রাম ইউনিটটা যোগ করে দিতে হবে, তাহলে গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম তুল্যাঙ্ক ভার পেয়ে যাচ্ছ। এরপরে একটা সূত্র আছে যেটা হচ্ছে তুল্যাঙ্ক অনুপাত সূত্র। এই সূত্রটা কিছু কিছু বইয়ে পেতে পারো, আবার কিছু কিছু বইয়ে নাও পেতে পারো। যাই হোক, আমি তোমাদেরকে বলে রাখছি তুল্যাঙ্ক অনুপাত সূত্রটা কি না, মৌলগুলো যখন নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে, ধরো A+B দুটো মৌল রাসায়নিক বিক্রিয়া করছে নিজেদের মধ্যে, দিয়ে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করছে, যে কোনো যৌগ তৈরি করলো, ধরো AB যৌগ তৈরি করলো, তাহলে বলছে এর যেটা তুল্যাঙ্ক ভার হবে ইকুইভ্যালেন্ট ওয়েট, তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ A, আর এর যেটা তুল্যাঙ্ক ভার হবে, ধরো বি এর তুল্যাঙ্ক ভার হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বি। তাহলে এই তুল্যাঙ্ক ভারের অনুপাতে এরা কিন্তু বিক্রিয়া করবে, মানে যখন যুক্ত হবে তখন তুল্যাঙ্ক ভারের অনুপাতে বা তুল্যাঙ্ক ভারের কোনো সরল গুণিতক বা উপগণিতকের অনুপাতে। সেটা কি জিনিস না, সেটা হচ্ছে A:EB যদি হয় তাহলে এটা হলো তুল্যাঙ্ক ভারের অনুপাতে সরাসরি যুক্ত হলো।
আর সরল গুণিতক বলতে কি ইয়ে থাকলো তার সাথে ধরো ইবিটা না লিখে আমরা 2EB করে দিলাম, তার মানে কি এটা সরল গুণিতক হয়ে গেল। 2 3 4 ইত্যাদি দিয়ে যদি গুণ থাকে, বা এটাতে 1 2 3 4 কোনো সংখ্যা দিয়ে যদি গুণ থাকে। আর উপগুণিতক মানে হচ্ছে হাফ থাকলো বা 1/3 থাকলো এই ধরনের। তাহলে হয় সরল গুণিতক অথবা সরাসরি তুল্যাঙ্ক ভারের অনুপাতেও যুক্ত হয়। বেশিরভাগ সময় তুল্যাঙ্ক ভারের অনুপাতেই যুক্ত হয়ে যায়, কিছু কিছু সময় সরল গুণিতক বা উপগুণিতকের অনুপাতে যুক্ত হয়। তাহলে সূত্রটা কি না, মৌলগুলো যখন নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করবে তখন তারা নিজের নিজের যেটা তুল্যাঙ্ক ভার, সেই তুল্যাঙ্ক ভারের অনুপাতে পরস্পর যুক্ত হবে। ব্যাপারটা বোঝা গেছে? এটা হচ্ছে তুল্যাঙ্ক অনুপাত সূত্র। এটা অনেক বইয়ে থাকতেও পারে, অনেক বইয়ে নাও থাকতে পারে। যাই হোক, এটাও একটু পড়ে রাখবে। তাহলে সংজ্ঞাগুলো মানে সংজ্ঞা, প্রথম সংজ্ঞাটা অন্তত ওজন দিয়ে একটু পারত করে রাখবে, কারণ সংজ্ঞাটা করে থাকলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমি বুঝতে পারছি এই জায়গাটা হয়তো অনেকেরই একটু খটোমটো লাগছে, কিন্তু দেখো এরপরে যেগুলো আসবে এগুলো খুব ইন্টারেস্টিং হবে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার এবং পারমাণবিক ওজনের মধ্যে সম্পর্ক। খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে একটু বুঝে রাখো তুল্যাঙ্ক ভার এবং পারমাণবিক ওজনের মধ্যে সম্পর্ক। দেখো খুব ইজি করে দিচ্ছি ব্যাপারটা। তাহলে কোনো মৌলের আমরা ধরে নিলাম যে পারমাণবিক ওজন হচ্ছে এ, অ্যাটমিক ওয়েট, তো তার জন্য ওটা এ ধরলাম। আচ্ছা, তুল্যাঙ্ক ভার ইকুইভ্যালেন্ট ওয়েট, তার জন্য এটা ই ধরে নিলাম। আর যোজ্যতা মানে হচ্ছে ভ্যালেন্সি, তার জন্য এটা ভি ধরে নিলাম। তাহলে এগুলো প্রথমে আমরা ধরে নিলাম, তারপরে সম্পর্কটা আমরা বের করব যে পারমাণবিক ওজন হচ্ছে এ, তুল্যাঙ্ক ভার ই এবং যোজ্যতা হচ্ছে ভি। এখন দেখো প্রথমে আমরা এই যোজ্যতার থেকে শুরু করছি। মানে কোনো মৌলের যোজ্যতা বলতে আমরা কি বুঝি, আগের দিন আমরা আলোচনা করেছি যে কোনো মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় সেটাই হচ্ছে ওই মৌলের যোজ্যতা। তাহলে যোজ্যতা ভি মানে আমরা এখানে বলতে পারি যে মৌলের একটা পরমাণু ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়, বা উল্টা দিক থেকে যদি আমরা বলি তাহলে ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণু মৌলের একটা পরমাণুর সাথে যুক্ত হয়, এটা তো আমরা বলতে পারি। ওইটাই লিখেছি দেখো, ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণু মৌলের একটি পরমাণুর সাথে যুক্ত হয়। এখন এগুলো সব সংখ্যা দিয়ে আছে, তার মানে আমরা রিলেশন কি পেলাম যে হাইড্রোজেন পরমাণু হচ্ছে ভি সংখ্যক থাকবে, ভিটা হাইড্রোজেন পরমাণু, আর মৌলের একটা পরমাণু যুক্ত হবে, যেহেতু যোজ্যতা হচ্ছে ভি, তার জন্য এই রিলেশনটা আমরা পাচ্ছি। এখন এটা সংখ্যার থেকে আমরা যদি ওজনে ট্রান্সফার করি বিষয়টাকে, মানে কত ভাগ ওজনের হাইড্রোজেন আর কত ভাগ ওজনের মৌল যুক্ত হচ্ছে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ওজন হচ্ছে 1.008। তার মানে এখানে ভি সংখ্যক হাইড্রোজেন আছে, তাহলে আমরা বলতে পারি ভি ইন্টু 1.008 এত ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হয় এখন একটা পরমাণু। তাহলে ওর পারমাণবিক ওজন কত আমরা ধরে নিয়েছি, দেখো পারমাণবিক ওজন হচ্ছে এ মৌলটার, তাহলে এ ভাগ ওজনের মৌলের সাথে। বিষয়টা বোঝা গেল? শুধুমাত্র সংখ্যার থেকে আমরা ওজনে নিয়ে চলে এলাম। তাহলে ওজনে কি করে নিয়ে আসবো না, পারমাণবিক ওজন দিয়ে ওই সংখ্যাটাকে গুণ করে দিলাম। ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণু ছিল, তাহলে ভি ইন্টু 1.008 ভাগ ওজন পেয়ে গেলাম। আর একটা মৌলের পরমাণু ছিল, মৌলের পারমাণবিক ওজন কত এ, এখন একটাই পরমাণু আছে তাই এর সাথে আর কারো গুণ করতে হয়নি। যদি দুটো থাকতো তাহলে 2a হতো, এটা যদি তিনটে থাকতো 3 হতো, কিন্তু একটা মৌলের পরমাণুর সাথে যুক্ত হয়েছে একটা পরমাণুর সাথে, তার জন্য শুধু এ ভাগ ওজনের মৌলের সাথে লিখেছি। এখন দেখো তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে 1 ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে যুক্ত হয় কত ভাগ মৌল, আর 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে যুক্ত হয় কত ভাগ মৌল। এটা ঐকিক নিয়মের নর্মাল একটা অঙ্ক। তাহলে এটা একবারই করে দিচ্ছি আমরা, 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হয় কত ভাগ মৌলের সাথে হবে। ভিটা দেখো শুধুমাত্র তুলে দিয়েছি, তার মানে ভিটা নিচে ভাগ হয়ে যাবে এ বাই ভি ভাগ ওজনের মৌলের সাথে। বোঝা গেছে? এখন আবার তুল্যাঙ্ক ভারের ইকুয়েশনটা লক্ষ্য করে দেখো, তুল্যাঙ্ক ভারের যেটা সংজ্ঞা ছিল যে কোনো মৌলের যত ভাগ ওজন এই 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে যুক্ত হয় সেটাই তো ওই মৌলের তুল্যাঙ্ক ভার। তার মানে এখান থেকে আমরা বলতে পারি মৌলের তুল্যাঙ্ক ভার হচ্ছে এ বাই ভি। তার মানে আমরা বলতে পারি তুল্যাঙ্ক ভার আমরা ধরে নিয়েছি দেখো ই, তাহলে ই সমান বলতে পারি এ বাই ভি, বা এ সমান আমরা বলতে পারি কোনাকুনি যদি গুণ করি তাহলে ই ভি, ই ইন্টু ভি। তাহলে এটাই হলো পারমাণবিক ওজন এবং তুল্যাঙ্ক ভারের মধ্যে সম্পর্ক। মানে বলতে পারি কি পারমাণবিক ওজন সমান তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা। এই এ সমান ইভি এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, এবং এই ইকুয়েশনটা খুব ভালোভাবে করে রাখবে। কিভাবে এসছে সেটাও একটু পারত করে রাখবে, যদি সেটা নাও করতে পারো খুব সহজ জিনিস করে নিতে পারবে আশা করি। আর এই ইকুয়েশনটা কিন্তু অবশ্যই করে রাখবে, কারণ এটা দিয়েই তুল্যাঙ্ক ভারের সব কিছুই চলে আসবে, মানে অঙ্কগুলো চলে আসবে, বা তুল্যাঙ্ক ভার নির্ণয় করাটা চলে আসবে, বা যে কোনো কোশ্চেন থাকুক এটা দিয়ে চলে আসবে এ সমান ই ইন্টু ভি। তাহলে আমরা যে রিলেশনটা পেলাম সেটা কি এ সমান ই ইন্টু ভি, যেখানে এ মানে হচ্ছে মৌলটা পারমাণবিক ওজন, ই মানে তুল্যাঙ্ক ভার ইকুইভ্যালেন্ট ওয়েট, আর ভি মানে হচ্ছে ভ্যালেন্সি বা যোজ্যতা।
এখন দেখো এই ইকুয়েশনটার থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি কোনো মৌলের যোজ্যতা 1 হয়ে যায়, ভি ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারি এ সমান ই, অর্থাৎ সেক্ষেত্রে মৌলের পারমাণবিক ওজনটাই হবে ওর তুল্যাঙ্ক বার। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে যেগুলো একযোজি মৌল তাদের ক্ষেত্রে এ আর ই দুটো একই হবে, মানে পারমাণবিক ওজন আর তুল্যাঙ্ক ভার একই হবে। যেটা হয়েছিল সোডিয়ামের ক্ষেত্রে, দেখবে সোডিয়ামের পারমাণবিক ওজন হচ্ছে 23 আর তুল্যাঙ্ক ভারও 23। কেন? কারণ সোডিয়ামটা হচ্ছে একযোজি, সোডিয়াম দেখবে Na প্লাস হয়, এর যোজ্যতা হচ্ছে 1, একটা প্লাস, তার জন্য এর তুল্যাঙ্ক ভারও 23 আসে আর পারমাণবিক ওজনও 23 আসে। এখন দেখো এই ইকুয়েশন থেকে আমাদের ছোট ছোট তিনটে প্রমাণ আসতে পারে, কখনো কোশ্চেন দিতে পারে। যেমন 1 নম্বরে এটা বলতে পারে যে তুল্যাঙ্ক ভারটা কখনোই পারমাণবিক ওজনের থেকে বেশি হয় না, মানে নট গ্রেটার দেন ই, নট গ্রেটার দেন এ, মানে ইটা তুল্যাঙ্ক ভারের থেকে এই তুল্যাঙ্ক ভারটা পারমাণবিক ওজনের থেকে কখনোই বেশি হতে পারে না। এটা আমরা প্রুভ করতে পারবো এখান থেকে। কিভাবে করতে পারবো? দেখো আমরা জানি এ সমান ই ইন্টু ভি, তাহলে এখান থেকে বলতে পারি ই সমান এ বাই ভি, এটা বলা যেতে পারে। এখন যদি তোমার ইটাকে বেশি হতে হয়, ইটা যদি বেশি হতে হয়, তাহলে দেখো এ বাই ভি এর মধ্যে এই যে ভিটা আছে এটা লেস দেন 1 হতে হবে। তাহলে যদি এটা হতে হয় তাহলে ভিটা লেস দেন 1 হতে হবে, একের চেয়ে ছোট হতে হবে। যদি ভিটা একের চেয়ে ছোট হয় তবে পরেই এখানে যে মানটা আসবে, দেখো এটা ধরো যাই মান থাকুক, এটা যদি একের থেকে ছোট হয় তাহলে টোটাল যে মানটা আসবে সেটা কিন্তু বড় হয়ে যাবে। তার মানে কি ই এর মানটা এর থেকে বড় হয়ে যাচ্ছে। তার সেইটা সম্ভব কি কখনো? যোজ্যতা কি কখনো একের থেকে ছোট হতে পারে? আমরা জানি যে যোজ্যতা সবসময়ই পূর্ণ সংখ্যা, কারো যোজ্যতা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কিন্তু 1 পয়েন্ট সামথিং বা 0 পয়েন্ট সামথিং বা নেগেটিভ এই সকল তো হতে পারে না। তাহলে যেহেতু যোজ্যতা একের থেকে ছোট হতে পারে না, তার জন্যে ইটাও এর থেকে বড় হতে পারে না। কারণ ইটা একমাত্র বড় হতে পারতো এর থেকে যদি ভি এর মানটা একের থেকে ছোট হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাহলে এই একটা প্রমাণ হয়ে গেল। সেকেন্ড আরেকটা আসছি, মৌলের তুল্যাঙ্ক ভার কখনোই 0 হতে পারে না, নট ইকুয়ালস টু 0। 0 হতে পারে না, এটা কিভাবে দেখানো যাবে? না আমরা সেই একই রকম লিখতে পারি ই সমান এ বাই ভি, মানে এটার থেকে দেখিয়ে দিতে পারি। তাহলে যদি ই কে 0 হতে হয় তাহলে কি হতে হবে? এ এর মানটাকে 0 হতে হবে। দেখো যদি এ সমান 0 হতো তবে পরেই ইটা 0 হবে, তাছাড়া তো 0 হবে না। কিন্তু পারমাণবিক ওজন কি কোনো মৌলের 0 হতে পারে? যেহেতু পরমাণু থাকবে তার কিছু ওজনও থাকবে, তার মানে পারমাণবিক ওজন কখনোই 0 হতে পারে না, সেই জন্য ইটাও কখনোই 0 হতে পারে না। খুব ছোট ছোট আর খুব সহজ দেখো প্রমাণগুলো। এরপরে 3 নম্বরে যেটা আসবো সেটা দেখাতে বলে অনেক সময় যে তুল্যাঙ্ক ভারটা যোজ্যতার সাথে ব্যস্তানুপাতিক, মানে ই প্রপোর্শনাল টু 1/v। এটা কিভাবে দেখাবো? না এটাও এই ইকুয়েশন থেকেই চলে আসবে। দেখো ই সমান এ বাই ভি। এখন কোনো একটা নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে এর মান পারমাণবিক ওজন সবসময়তেই স্থির, এটা সবসময়তেই কনস্ট্যান্ট। এখন এটা যদি কনস্ট্যান্ট হয় একটা নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে, তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখান থেকে বলা যেতে পারে ই প্রপোর্শনাল টু 1/v। জাস্ট ছোট এক লাইনের একটা করে প্রমাণ, এগুলো কিচ্ছু নেই, শুধুমাত্র যুক্তিগুলো একটু জেনে নিলেই হলো। এরপরে যে বিষয়টা আসছে সেটাও দেখো খুব সহজ এবং খুব ছোট এবং খুব ইন্টারেস্টিংও বটে। সেটা হচ্ছে মৌলের তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল হয়। এটা কেন বলা হচ্ছে? মানে তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল, কোনো মৌলের একটা তুল্যাঙ্ক ভার সেটা কিন্তু সবসময় ফিক্সড থাকে না, কোথাও মৌলটা একরকম দেখায়, কোথাও অন্যরকম দেখায়। কেন হচ্ছে দেখো, না আমরা যে ইকুয়েশনটা জানি এ সমান ই ইন্টু ভি, এই ইকুয়েশনটা আমাদের সবসময়তেই কাজে লাগবে, এটা ভালো করে করে রাখবে। এ সমান ই ইন্টু ভি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ই সমান এ বাই ভি। এখন এগুলোর মানে তো আমরা জানি অলরেডি, ই মানে তুল্যাঙ্ক ভার, এ মানে পারমাণবিক ওজন, আর ভি মানে হচ্ছে যোজ্যতা। এখন দেখো কোনো মৌলের যেটা এর মানটা সবসময়তেই স্থির থাকবে। কোনো মৌলের যেটা পারমাণবিক ওজন এটা তো সবসময়তেই স্থির, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1.008, বা অক্সিজেনের ক্ষেত্রে 16, বা তোমার ক্লোরিনের ক্ষেত্রে 35.5, বা তোমার সোডিয়ামের ক্ষেত্রে 23। তাহলে পারমাণবিক ওজন সবসময় স্থির যে কোনো মৌলেরই। তাহলে পারমাণবিক ওজন তো স্থির হলো, ঠিক আছে, কিন্তু এই ভিটা যোজ্যতাটা এইটা তো চেঞ্জ হতে পারে, যোজ্যতাটা পরিবর্তনশীল। তাহলে এ যদি পরিবর্তন হয় তাহলে ই এর মানও অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। এই কারণে যে সমস্ত মৌলগুলো পরিবর্তনশীল যোজ্যতা দেখায় তাদের তুল্যাঙ্ক ভারও পরিবর্তনশীল। তার মানে ওই মৌলগুলোর কোন যৌগটার কথা বলা হচ্ছে সেই যৌগটা উল্লেখ করে দিতে হবে। যদি তুমি তুল্যাঙ্ক ভার উল্লেখ করতে চাও তাহলে যৌগটাও উল্লেখ করে দিতে হবে, কারণ যোজ্যতা না জানলে কিন্তু তুল্যাঙ্ক ভারটা সম্ভব নয়। আর একটা মৌল এক জায়গায় একরকম তুল্যাঙ্ক ভার দেখাতে পারে, যোজ্যতা যেরকম হবে সেই অনুযায়ী, অন্য জায়গায় আবার অন্যরকমও যোজ্যতা থাকতে পারে, তাহলে তুল্যাঙ্ক ভারও তখন চেঞ্জ হয়ে যাবে। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো কোপার, কোপারের ক্ষেত্রে দেখবে দুরকম যোজ্যতা দেখা যায়। কোপারের যোজ্যতা কত হয় জানো? একটা 1 হতে পারে যোজ্যতা, আর একটা 2 হতে পারে। যেটা 1 হয় সেটাকে বলা হচ্ছে কিউ প্লাস,
আর যেখানে যোজ্যতা 2 দেখায় সেটাকে বলা হচ্ছে কিউপ্রিক। এটাকে আস যৌগ বলা হয়, এটাকে ইক যৌগ বলা হয়। আসটা কোথায় ব্যবহার হয়? আসটা হচ্ছে যেখানে যোজ্যতা কম সেটাকে আস যৌগ বলা হয়, আর যেটা যোজ্যতা বেশি থাকে সেটা ইক যৌগ বলা হয়। এগুলো আশা করি শুনেছো আগে। এখন কিউপ্রাস যৌগ মানে আস যৌগ কোনগুলো হবে? যেমন কপারের যোজ্যতা যেখানে 1 থাকবে, যেমন হচ্ছে ধরো কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস অক্সাইড, CO2O। এটা অক্সিজেনের যোজ্যতা 2, কপারের যোজ্যতা 1। সেই যোজ্যতাটা উল্টো দিকে বসিয়ে সংকেত নির্ণয় করা, এটা তো আগের দিন দেখিয়েছিলাম যোজ্যতাতে। আচ্ছা, কিউপ্রিক যৌগ যেমন হতে পারে CuO, কিউপ্রিক অক্সাইড, অক্সিজেনের যোজ্যতা 2, কপারের যোজ্যতাও 2, 2 2 কেটে যাচ্ছে, এই জন্য শুধু CuO লিখে দিচ্ছি, কিউপ্রিক অক্সাইড। বা যদি ক্লোরাইড দিয়ে করি তাহলে কিউপ্রিক ক্লোরাইড CuCl2, ক্লোরিনের যোজ্যতা 1, কপারের যোজ্যতা 2। এরকম যোজ্যতাগুলো উল্টো দিকে বসিয়ে যে সংকেত নির্ণয়টা করা হয়, সেই কনসেপ্টটা যদি না জানা থাকে তাহলে আগের দিনে ভিডিওটা দেখে নেবে, যোজ্যতার যে ভিডিওটা। তাহলে দেখো যেটা বলছিলাম, এখানে ধরো কিউপ্রাস যৌগ, কিউপ্রাস যৌগের যোজ্যতা তো 1, তাহলে এক্ষেত্রে কপারের তুল্যাঙ্ক ভার কত হবে? তুল্যাঙ্ক ভার ই সমান কি হয়? A/V। এখন কপারের পারমাণবিক ওজন যেটা, সেটা হচ্ছে 63.5। এটা সাধারণত তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে, তবুও আমি বলবো যে কপারের পারমাণবিক ওজনটা করে রাখবে 63.5। আচ্ছা, যোজ্যতা যদি 1 হয় তাহলে তুল্যাঙ্ক ভার কত আসবে? 63.5ই আসবে। আচ্ছা, একই রকমভাবে কিউপ্রিক যৌগের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এটা তো ই সমান A/V করব। আচ্ছা, এ তো একই থাকে, মানে পারমাণবিক ওজন তো একই থাকে 63.5, আর যোজ্যতা 2 হয়ে গেল। তার মানে এটার ক্ষেত্রে কত আসবে ক্যালকুলেট করলে? 31.75 আসছে নাকি? 31.75, 31 দুগুণে 62, হ্যাঁ ঠিক আছে, 31.75। তাহলে দেখো তুল্যাঙ্ক ভার কিন্তু পরিবর্তন হয়ে গেল, এটা আর এটা দেখো পুরো আলাদা হয়ে গেছে। মানে এক জায়গায় যা তুল্যাঙ্ক ভার এসছে, আরেক জায়গায় তার হাফ হয়ে গেছে বলতে পারি আমরা। তাহলে এইরকম যারা পরিবর্তনশীল যোজ্যতা দেখাবে তারাই পরিবর্তনশীল তুল্যাঙ্ক ভারও দেখাবে। তার মানে বুঝতে পারছো, কপারের তুল্যাঙ্ক ভার তুমি যদি উল্লেখ করো তাহলে বলে দিতে হবে কিউপ্রাস যৌগ না কিউপ্রিক যৌগ। একই রকম ব্যাপার আমরা আয়রনের ক্ষেত্রেও দেখতে পারি। আয়রনের যদি উদাহরণ নিই, আয়রনেরও আস যৌগ ইক যৌগ হয়। যেমন আয়রনের যোজ্যতা কত কত হতে পারে? 2 হতে পারে আর 3 হতে পারে। আয়রনের 1 হয় না, কিন্তু আয়রনের 2 আর 3 হতে পারে। তাহলে যেটা কম আছে সেটা আস যৌগ, এটাকে বলা হচ্ছে ফেরাস যৌগ, তাই তো? এগুলোকে ফেরাস যৌগ বলা হয়। আর যেটা বেশি আছে সেটা ইক যৌগ, তার মানে এটাকে বলা যেতে পারে ফেরিক যৌগ। যদি আমরা উদাহরণ দিই তাহলে ফেরাস অক্সাইড FeO, আয়রনের যোজ্যতা 2। আচ্ছা, ফেরাস ক্লোরাইড FeCl2। আচ্ছা, ফেরিকে যদি উদাহরণ দিই তাহলে ফেরিক অক্সাইড, আয়রনের যোজ্যতা এক্ষেত্রে 3 হবে। তাহলে আয়রন আর অক্সিজেন মিলেই ফেরিক অক্সাইড করছি, তাহলে অক্সিজেনের যোজ্যতা সবসময় 2 আর আয়রনের যোজ্যতা 3, এই ধারে বসিয়ে দিলাম। যোজ্যতা ইন্টারচেঞ্জ করে সংকেতগুলো কিন্তু পাওয়া যায়। আচ্ছা, ফেরিক ক্লোরাইড যদি করি FeCl3 হবে সেক্ষেত্রে। এখানে তাহলে যদি আমরা আয়রনের তুল্যাঙ্ক ভার নির্ণয় করি, ই সমান কি A/V, আয়রনের পারমাণবিক ওজন, এটাও একটু আমি বলবো করে রাখবে 55.85 হয়। যদিও কোশ্চেনে কিন্তু যদি তোমাদের পড়ে তাহলে সাধারণত দেওয়াই থাকে, মানে পারমাণবিক ওজন তোমাদের 20-র বেশি মৌলের করে রাখার এমনিতে দরকার নেই। তবু আমি বলবো যে আয়রন আর কপার এই দুটো মৌলের অন্তত করে রাখবে। কপারেরটা তো আগেই বললাম 63.5, আর আয়রনেরটা হচ্ছে 55.85, বা কোথাও কোথাও 56 বলতে পারো, কারণ এটা দেখো 56-র কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে 56 লিখলেও ভুল হবে না। আচ্ছা, নিচে যোজ্যতা দিয়ে ভাগ হবে, যোজ্যতা কত? 2। তার মানে এটা ক্যালকুলেট করলে যা আসবে সেটা ক্যালকুলেটরে করে নেবে, ক্যালকুলেট, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এটার ক্ষেত্রে যদি আমরা তুল্যাঙ্ক ভার নির্ণয় করি ই সমান A/V, তার মানে এক্ষেত্রেও 55.85 ডিভাইডেড বাই 3 হবে, তাই তো? যোজ্যতা যেহেতু 3। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হবে ওর তুল্যাঙ্ক ভার। তার মানে বুঝতে পারছো, দুটো জায়গায় কিন্তু তুল্যাঙ্ক ভার সেম নয়, আলাদা হয়ে যাচ্ছে। তার মানে যে সমস্ত মৌলগুলো পরিবর্তনশীল যোজ্যতা দেখায় তাদেরই তুল্যাঙ্ক ভারটাও পরিবর্তনশীল। এরপর আমরা আসবো তুল্যাঙ্ক ভারের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট ইউজফুল একটা জায়গা, অর্থাৎ সবার তুল্যাঙ্ক ভার আমরা নির্ণয় করব এবং একে একে সবগুলো দেখবো যে তুল্যাঙ্ক ভার কীভাবে নির্ণয় করা হয়। খুব সহজ জিনিস, খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তবে প্রথমেই আমরা দেখবো যে মূলকের তুল্যাঙ্ক ভার আমরা কীভাবে নির্ভর করব। মূলক তো জানো ব্যাপারটা, মূলক বলতে সে আয়নগুলো, যেমন SO2- বা কোথাও যদি Cl- করো তাও চলবে, বা NO3- নাইট্রেট মূলক, যে কোনো মূলকের তুল্যাঙ্ক ভার যদি আমরা নির্ণয় করতে চাই, অর্থাৎ আয়নগুলোর বলতে পারো, তাহলে কীভাবে নির্ণয় করবে না? ওই যে সূত্রটা আমরা পেয়েছিলাম A সমান E/V, এটার থেকেই পাবো। তাহলে E সমান আমরা কি বলতে পারি? A/V। এখন দেখো এক্ষেত্রে শুধুমাত্র পরমাণু নেই, কোথাও কোথাও পরমাণুর জোট আছে, তো যাই থাকুক না কেন এটা শুধুমাত্র পারমাণবিক ওজন এমন নয়, যদি অণু থাকে আণবিক ওজনকে বসালেও একই ব্যাপার চলে আসবে। তাহলে মোটামুটি এই কনসেপ্ট থেকেই আমাদের চলে আসবে। দেখো, মানে মূলকের তুল্যাঙ্ক ভার সমান আমরা লিখতে পারি মূলকের সংকেত ওজন বা আণবিক ওজন ডিভাইডেড বাই যোজ্যতা।
মানে উপরে এটা যেমন এ ছিল পারমাণবিক ওজন ছিল, সেরকমই মূলকের ক্ষেত্রে কি হবে, এটা তো অণু হিসাবে নয়, এটা আয়ন হিসাবে আছে, তার জন্য সংকেত ওজন লিখেছি। অণু হিসাবে হলে আণবিক ওজন লেখা চলতো। তাহলে মূলকের সংকেত ওজন ডিভাইডেড বাই যোজ্যতা করে দিলেই চলে আসবে। যেমন আমরা একটা উদাহরণ নিতে পারি, ধরো সালফেট মূলকের যদি আমরা তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে চাই, কি করবে না, এর যেটা সংকেত ওজন, মানে যেরকমভাবে আণবিক ওজন নির্ণয় করো সেই একই জিনিস, শুধু নামটাই সংকেত ওজন। তাহলে সালফারের হচ্ছে 32, আর 4টে অক্সিজেন আছে 16x4, তাই তো। তাহলে ডিভাইডেড বাই এর যোজ্যতা কী করে বুঝবে, যোজ্যতা হচ্ছে এর যেটা চার্জ সেটাই হচ্ছে ওর যোজ্যতা। তার মানে সালফেটের হচ্ছে 2-, তাহলে যোজ্যতা 2। এটা ক্যালকুলেট করে দেখবে কত আসছে। তাহলে 32 আর 16 × 4 = 64, তার মানে এটা বলতে পারি 96 নাকি, ওপরটা আর নিচে 2, তার মানে এটা যেটা দাঁড়াচ্ছে 48। সালফেট মূলকের তুল্যাঙ্ক ভার হচ্ছে 48। বোঝা গেছে ব্যাপারটা। এরকমভাবে তোমরা যে কোনো মূলকের তুল্যাঙ্ক ভার নির্ণয় করে নিতে পারো, ক্লোরাইড মূলক, নাইট্রেট মূলক বা কার্বনেট মূলক, যে কোনো মূলকের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে উপরে সংকেত ওজন করবে, যেরকমভাবে আণবিক ওজন বের করো, ডিভাইডেড বাই নিচে যোজ্যতা কীভাবে পাবে না, চার্জটা দেখেই বুঝতে পারবে। এরপরে দেখো আমরা আসবো যে অ্যাসিডের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কীভাবে নির্ণয় করবে। না, এর ইকুয়েশনটাও অনেকটা ওই ধরনেরই। দেখো, অ্যাসিডের আণবিক ওজন ডিভাইডেড বাই ক্ষারগায়িতা, এক্ষেত্রে যোজ্যতা না বলে ক্ষারগায়িতা বলছি। ক্ষারগায়িতা কীভাবে বুঝতে পারবে না, কোনো একটা অ্যাসিড ধরো HCl যতগুলো H+ দান করতে পারবে সেটাই হবে তার ক্ষারগায়িতা। তার মানে HCl এর ক্ষেত্রে ক্ষারগায়িতা হবে 1। আবার ধরো H2SO4 যদি আমরা দেখি, এ দুটো H+ দান করতে পারবে, তাহলে এর ক্ষারগায়িতা হবে 2। আচ্ছা, যদি HNO3 দেখি, এর ক্ষেত্রে কোটা H+ দিতে পারবে, একটাই দিতে পারবে, তাহলে 1। তাহলে এইভাবে যেটা H+ দান করতে পারবে সেটাই হচ্ছে তার ক্ষারগায়িতা। ব্যাপারটা বোঝা গেছে। এখন যদি আমরা তুল্যাঙ্ক ভার বের করি, ধরো H2SO4 এরই বের করে দেখাচ্ছি। H2SO4 এর তুল্যাঙ্ক ভার বের করবো আমরা, লিখছি না তুল্যাঙ্ক ভার বলে, বুঝে নেবে একটু। আচ্ছা, আণবিক ওজন বাই ক্ষারগায়িতা করতে হবে, তাহলে দুটো হাইড্রোজেন আছে, তার মানে 1 × 2, এটা 1-এ লিখে দিচ্ছি। হাইড্রোজেনটা জেনারেলভাবে ক্যালকুলেশন করলে 1-ই লেখা হয় পারমাণবিক ওজন। খুব যদি নির্দিষ্ট করে বলতে যাও 1.008ও লিখতে পারো, অসুবিধা নেই, তবে দরকার নেই সবসময়, মানে 1 লিখে দিলেই হয়। প্লাস সালফারের হচ্ছে 32, প্লাস অক্সিজেনের 16 করে 4টে, ডিভাইডেড বাই এর যেটা ক্ষারগায়িতা, মানে দুটো হাইড্রোজেন এর দিতে পারবে, তার মানে এর ক্ষারগায়িতা হচ্ছে 2। তাহলে টোটাল যেটা আসছে দেখো, এটা তো আমরা আগেই দেখেছিলাম, সালফেটটার হচ্ছিল তোমার 96, আর তার সাথে আর 2 যোগ হলো, করে দেখে নেবে 98। তাহলে 98/2, তার মানে এটা আমরা কত বলতে পারি, 49 নাকি। তাহলে এটা হচ্ছে H2SO4 আমাদের তুল্যাঙ্ক ভার। আচ্ছা, অন্য যে কোনো দেখতে পারো, HClটাও একবার দেখে নিতে পারো। তাহলে HCl এর ক্ষেত্রে যদি আমরা দেখি তুল্যাঙ্ক ভার, তাহলে কত আসবে, হাইড্রোজেনের হচ্ছে 1 আর ক্লোরিনের হচ্ছে 35.5, অলরেডি আমরা জানি। আর এর ক্ষারগায়িতা কত, একটা H+ দিতে পারে, তাহলে নিচে 1, তার মানে টোটাল যেটা আসছে 36.5/1, তার মানে 36.5, এটাই হবে HCl এর তুল্যাঙ্ক ভার। ব্যাপারটা বোঝা গেছে। খুব ইজি জিনিস, খুব ইজিভাবে তোমরা ক্যালকুলেট করতে পারবে। এবং সবথেকে বড় ব্যাপার, এগুলো পরীক্ষাতে আসে, ভালো করে রাখবে প্র্যাকটিস একটু। মানে বইগুলোতেও দেখবে কিছু কোশ্চেন থাকতে পারে, সেখান থেকেও করে রাখবে, মানে কোনো কারো তুল্যাঙ্ক ভার বের করতে দিয়ে দিতে পারে। এরপরে নেক্সট আমরা আসবো যে ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভার। আমি এখানে শুধু ক্ষারই লিখে দিয়েছি, ক্ষার বা ক্ষারক যে কোনো বলতে পারো। তাহলে ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভার কীভাবে নির্ণয় করবো আমরা, না ক্ষারকের বা ক্ষারের আণবিক ওজন ডিভাইডেড বাই তার অম্লগ্রাহিতা। আগেরটা যেমন ক্ষারগায়িতা ছিল অ্যাসিডের ক্ষেত্রে, ক্ষারের ক্ষেত্রে হবে অম্লগ্রাহিতা। অম্লগ্রাহিতা কী করে বুঝবে, ওই অ্যাসিডের মতনই কনসেপ্ট। ধরো এটা NaOH, এটা একটা ক্ষার, তাহলে যতগুলো OH- দিতে পারবে, কতগুলো দিতে পারবে, এক্ষেত্রে একটা দিতে পারবে, তাহলে এর অম্লগ্রাহিতা হবে 1। আবার ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি নাও, CH2, তাহলে এর ক্ষেত্রে দুটো OH- দিতে পারবে, তার মানে এর অম্লগ্রাহিতা হবে 2। বোঝা গেছে। যেমন অ্যাসিডের ক্ষেত্রে আমরা কী পাচ্ছিলাম, H+ দিতে পারে, সেরকম ক্ষারের ক্ষেত্রে পাচ্ছি OH- দিতে পারে, তাহলে আমরা অম্লগ্রাহিতা পেয়ে যাবো। তাহলে যে কোনো একটা নির্ণয় করা যায়। যেমন হচ্ছে ধরো NaOH-টাই যদি দেখায়, NaOH এর ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কত হবে, সোডিয়ামের যেটা দেখো, NaOH এর আণবিক ওজন বসাতে হবে, তার মানে সোডিয়ামের হচ্ছে 23, প্লাস অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, ডিভাইডেড বাই এর অম্লগ্রাহিতা কত হবে, কোটা OH- দিতে পারবে, একটা। তাহলে এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই উত্তর হবে। তাহলে 23 আর এটা 16 × 17, মানে 40 নাকি, নিচে তো 1 আছে, তার মানে 40ই দাঁড়াবে। তাহলে NaOH এর ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার আমাদের 40 আসছে। একই রকমভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডেরও তোমরা করে নিতে পারো। নেক্সট আমরা যে বিষয়টা আসবো, দেখো লবণের তুল্যাঙ্ক ভার। এই বিষয়টা একটু ভালো করে বুঝে নেবে, কারণ এটা তুলনামূলক একটু অন্যরকম। তাহলে এটা একটু ভালো করে মন দিয়ে বুঝে নাও। যদি আলগাভাবে বুঝতে চাও, ভালো করে নাও বুঝতে পারতে পারো, তাহলে একটু মন দিয়ে বুঝে নাও। দেখো, কনসেপ্টটা সেই একই,
এক্ষেত্রেও লবণের উপরে সংকেত ওজন, সংকেত ওজন আর আণবিক ওজন তো একই ব্যাপার, একইভাবে নির্ণয় করা হয়। যেহেতু অণুর কোনো সেপারেট অস্তিত্ব নেই, তার জন্য আণবিক ওজন না বলে সংকেত ওজন বলা হয়। তো যাই হোক, এখানে আণবিক ওজন লেখো বা সংকেত ওজন লেখো, সেই একই মান আসবে। আর নিচে হবে টোটাল যে একটা অণুতে ক্যাটায়ন অথবা এনায়নের যে কোনো একটা নেবে, হয় ক্যাটায়নটাকে নেবে অথবা এনায়নটাকে নেবে, ক্যাটায়ন বা এনায়নের মোট যোজ্যতা। এটা একটা উদাহরণ না দিলে কিন্তু ক্লিয়ার হবে না, আমি বুঝতে পারছি। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখানো যাক। ধরো যে কোনো একটা লবণ নাও, যেমন NaCl। NaCl এর ক্ষেত্রে আমরা তুল্যাঙ্ক ভার নির্ণয় করব। তাহলে উপরে দেখো NaCl এর সংকেত জন্য আমাদেরকে লিখতে হবে। তাহলে সোডিয়ামের হচ্ছে 23, অলরেডি আমরা জানি, আর ক্লোরিনের হচ্ছে 35.5। আর নিচে যখন নেবে তখন হয় তুমি কেটায়নটাকে নেবে অথবা এনায়নটাকে নেবে, মানে দুটোকেই নেওয়া চলবে না, যে কোনো একটাকে নেবে। তাহলে ধরো কেটায়নটাকেই যদি আমি নিই, তাহলে একটা অণুর মধ্যে যে কেটায়ন আছে তার মোট যোজ্যতা, এখন এক্ষেত্রে তো একটাই কেটায়ন আছে, তাহলে এই যোজ্যতা কত? এগুলো দেখবে Na+ হয় আর Cl- হয়, তার মানে দুটোই তো এক যোজ্যী, তাহলে কেটায়নের যোজ্যতা হচ্ছে 1, এবং একটাই কেটায়ন আছে অণুটার মধ্যে, তাহলে মোট যোজ্যতাও একই হচ্ছে। তাহলে এটা যেটা আসবে সেটাই হবে, তার মানে 58.5। এটা হচ্ছে NaCl এর ক্ষেত্রে। আর একটু অন্যরকম উদাহরণ দিই, ধর একটু বড় দিচ্ছি, যেমন CaCl2 যদি করা হয়, এর ক্ষেত্রে কী হবে না, ক্যালসিয়ামের দেখো আমরা পারমাণবিক ওজন যেটা জানি 40, তাই তো, 20, ক্যালসিয়াম 40, উপরে 40 থাকে। আচ্ছা, ক্লোরিন হচ্ছে 35.5 করে দুটো আছে, দুটো ক্লোরিন রয়েছে দেখো এখানে। আচ্ছা, নিচে হয় তুমি কেটায়নটাকে নাও অথবা এনায়নটাকে নাও, যে কোনো একটাকে নাও। যদি তুমি কেটায়নটাকে নাও তাহলে ক্যালসিয়ামটা 2+ হয়, আর যদি এনায়নটা নাও তাহলে Cl-, কিন্তু দুটো Cl- আছে, এখানে দুটো ক্লোরিন আছে। তাহলে যদি কেটায়ন নাও তাহলে মোট যোজ্যতা এর কত আসবে? একটাই কেটায়ন আছে যার যোজ্যতা হচ্ছে 2, তার মানে এটা 2 আসবে। তাহলে কেউ কেটায়নটা ধরে করতে পারো, অথবা যদি কারো মনে হয় কেটায়নটা ধরে করবো না, এনায়নটা ধরে করবো, তাহলে তখন আর কেটায়নটা কিন্তু নাও না, তখন শুধু এনায়নটা ধরে করো। আচ্ছা, এনায়নের যোজ্যতা কত? 1, কিন্তু আছে তো দুজন, তাহলে মোট হয়ে যাচ্ছে 2, সে একই আসবে, দেখবে কেটায়ন নাও বা এনায়ন নাও একই আসবে। তাহলে যে কোনো একটাকে নেবে, হয় কেটায়নটাকে নেবে অথবা এনায়নটাকে নেবে, দুটোকেই কিন্তু ধরে নাও না, মানে যে কোনো একটাকে নিয়ে মোট যোজ্যতা করে দেবে। তাহলে এটাতে কত আসবে দেখো তো, তাহলে এটা 40 + 71/2, তার মানে 111/2 আসছে, সমান হচ্ছে 55.5। আশা করি ঠিকই হয়েছে, ক্যালকুলেশনটা একটু দেখে নেবে। এরপরে আমরা নেক্সট দুটো বিষয় দেখব, দুটো জিনিসের তুল্যাঙ্ক ভার, একটা হচ্ছে জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার আর একটা হচ্ছে বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার। তো এই দুটো কিন্তু তোমাদের নতুন বইগুলোতে নাও থাকতে পারে, না থাকতে পারে বলতে একদম থাকবে না তা নয়, এটা জারণ বিজারণ চ্যাপ্টারে নিয়ে চলে যেতেও পারে। তো যাই হোক, আমি এখানেই করেই রাখছি, কারণ একই ধরনের হয়ে যাবে তাহলে বিষয়গুলো। তাহলে জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভারটা কী আসবে? এক্ষেত্রে দেখবে উপরে আণবিক ওজন যাচ্ছে আর নিচে যোজ্যতা নয়, এক্ষেত্রে গৃহীত ইলেকট্রনের সংখ্যা। এটা কেন আসছে? তার কারণ দেখবে জারক যেটা হবে, এটা তোমাদেরকে আমি বলে রাখছি, কাজে লাগবে দেবে পরেও। জারক পদার্থগুলো দেখবে ইলেকট্রনের সাপেক্ষে যদি বলা হয়, মানে ইলেকট্রন গ্রহণ বর্জন করেও তো জারণ বিজারণ হয়, তাহলে জারক মানে হচ্ছে ইলেকট্রনের গ্রাহক। এটা মনে রাখতে পারো, দেখো নামগুলোর মধ্যে সিমিলারিটি আছে, জারক গ্রাহক। আর যেটা বিজারক পদার্থ হবে, যেগুলো বিজারক পদার্থ সেগুলো হবে ইলেকট্রনের বর্জক। তাহলে এখানে দেখো বয়ে বয়ে মিল আছে, বিজারক আর বর্জক। তাহলে জারকগুলো হয় ইলেকট্রনের গ্রাহক। আমি মিলভাবে কেন বলছি, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। যে কোনো জারক পদার্থ সবসময় দেখবে ইলেকট্রনের গ্রাহক হবে, আর বিজারক মানে ইলেকট্রনের বর্জক হবে। তার জন্য এখানে বলা আছে যে জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার মানে হচ্ছে আণবিক ওজন বাই গৃহীত ইলেকট্রনের সংখ্যা, কারণ ইলেকট্রনের গ্রাহক হবে তো, তাহলে ও যতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলেই হবে। তাহলে এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে, এই ধরনের কোশ্চেন আসতে পারে যে KMnO4 এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করো, যেখানে তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে যে KMnO4 অ্যাসিড মাধ্যমে যে বিক্রিয়াটা করে তার ইলেকট্রনিক ইকুয়েশনটা দেওয়া আছে, MnO4- + 8H+ + 5 ইলেকট্রন থেকে Mn2+ আর 4H2। এই ইকুয়েশনটা ধরো দেওয়া থাকলো, জারণ বিজারণ চ্যাপ্টারে যখন যাবে তখন এই ইকুয়েশনগুলো কীভাবে ফর্ম করা যায় সেই নিয়মটাও শিখিয়ে দেবো, খুব সহজভাবে ফর্ম করা যায়। যাই হোক, তোমাদের এগুলো সাধারণত দেওয়াই থাকে। তাহলে ইকুয়েশনটা দেওয়া আছে, তোমাকে বললো KMnO4 এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করো, এবং তার সাথে বলে দিয়েছে পটাশিয়ামের আণবিক ওজন কত আর ম্যাঙ্গানিজের আণবিক ওজন কত, এগুলোও দেওয়া থাকবে কোশ্চেনে। তোমাকে তুল্যাঙ্ক ভারটা নির্ণয় করতে হবে। তাহলে আণবিক ওজনটা প্রথমে বের করো, মানে এদের পারমাণবিক ওজনগুলো দেওয়া আছে, আণবিক ওজনটা নির্ণয় করো KMnO4 এর। KMnO4 মানে পটাশিয়ামের পারমাণবিক ওজন প্রথমে লিখলাম 39.1, একটাই কে আছে। আচ্ছা, MnO একটাই আছে 55, আচ্ছা এটাও লিখলাম। তারপরে O4 অর্থাৎ 4টে অক্সিজেন আছে, তাহলে 16 × 4, তাহলে এর আণবিক ওজন পেয়ে গেলাম। আর নিচে গৃহীত ইলেকট্রনের সংখ্যা কতগুলো? 5টা,
তার মানে 5 দিয়ে ভাগ করে দেবে, যেটা ক্যালকুলেশন করে আসবে সেটাই অ্যান্সার হবে। এখানে অ্যান্সারটা পেয়ে যাবে তোমরা। বোঝা গেছে? খুব সহজ জিনিস। মানে আগেরগুলো যেমন যোজ্যতা হচ্ছিল, জারক দ্রব্যের ক্ষেত্রে গৃহীত ইলেকট্রনের সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলেই হবে, ব্যাস একই নিয়ম। এরপরে নেক্সট আমরা আসবো বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার। দেখো জারক দ্রব্যের মতো একই জিনিস, আণবিক ওজন বা এই ক্ষেত্রে চলে আসবে বর্জিত ইলেকট্রন সংখ্যা, কারণ বিজারক মানে ইলেকট্রনের বর্জক, তাহলে যতগুলো ইলেকট্রন বর্জন করবে তার সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। যেমন একটা ধরো ইকুয়েশন দেওয়া থাকলো যে Fe2+টা Fe3+ হয়েছে, তার মানে একটা ইলেকট্রন বর্জন হয়েছে। আচ্ছা, FeSO4 এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কীভাবে করবে, সেই আণবিক ওজন বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা, এক্ষেত্রে একটাই ইলেকট্রন বর্জন করেছে মানে 1 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আণবিক ওজনটা বের করো। এফির ক্ষেত্রে কত, 55.85 অলরেডি আমরা দেখেছি, বা 56, এটা দেয়াই থাকবে হয়তো কোশ্চেনে এফি এর, তবুও তোমরা আয়রনেরটা আর কপারেরটা করে রাখবে। আচ্ছা, সালফারের জন্য কত আসবে, 32, আর O4 আছে, তার মানে 16x4, তাহলে এটা আণবিক ওজনের আমরা পেয়ে গেলাম। আর নিচে বর্জিত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1, এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে যা আসবে মানটা সেটাই উত্তর হবে। ব্যাপারটা বোঝা গেল আশা করি। বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার ওই একইভাবে নির্ণয় করা যায়। তাহলে এই ছিল তোমাদের তুল্যাঙ্ক ভারের A to Z সমস্ত কিছু, সব কিছুই করে দেওয়া হলো। এরপর দেখবে তুল্যাঙ্ক ভারের যে কোনো কোশ্চেন তোমরা খুব ইজিলি করে দিতে পারবে। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, সহজ লাগলো না জটিল লাগলো, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্যাস ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।